গল্পটির নাম হচ্ছে অন্ধকার হওয়ার রাত। আর গল্পটি করার উদ্দেশ্য হচ্ছে গভীর রাতে শোনার জন্য এবং ঘুম না আসার জন্য। সো গল্পটি শুরু করা যাক। চাঁদহীন এক গভীর রাত, আকাশে একটু তারা নেই, যেন কালো কাপড়ে আকাশে ঢেকে রাখা হয়েছে। গ্রামের এক প্রান্তে পুরনো কবরস্থান, যেখানে ভাঙ্গা সোমবারদি আর অর্ধচাপা শিলালিপির ফাঁক দেওয়া হওয়া শীষ বাজিয়ে যায়। কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে বিশাল এক বট গাছ, যার শুকানো বেঁকানো ডালগুলো দেখতে যেন এক ভয়ঙ্কর হাত, যা অদৃশ্য কাউকে আকারে ধরতে চায়। কবরস্থানের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রসায় জমিদারি বাড়ি, অনেক বছর ধরে ফাঁকা। গ্রামের মানুষ বলে জমিদারি হরিশ্চন্দ্র ছিল নিষ্ঠুর ও রক্তপিপাসু। জীবিত অবস্থায় তিনি প্রজাদের উপর অমানবিক অত্যাচার করতেন। গভীর রাতে তিনি গোপন কক্ষে মানুষ হত্যা করতেন এবং লাশ গোপন করতেন, কবরস্থানে পুঁতে দিতেন। মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। এখনও সেই বাড়িতে শোনা যায় শিকল টানার আওয়াজ, কর্কশ হাসি এবং বাড়ি পায়ের দাপ। গ্রামের দুই যুবক, রিয়াদ আর ফারুক, সাহসের বাজি ধরল। তারা ঠিক করল রাত 12টায় জমিদার বাড়িতে ঢুকবে এবং ভোর পর্যন্ত সেখানে থাকবে। তাদের হাতে শুধু একটি টর্চ লাইট আর মোবাইল। তারা বিশ্বাস করল সব ভূতের গল্পই গাঁজাখুরি, আজ তারা সেটা প্রমাণ করে দিবে। লোহার গেটের টেলের ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস হঠাৎ থেমে গেল। ভেতরে এমন নিস্তব্ধতা যেন দেওয়ালগুলো শ্বাস বন্ধ করা হচ্ছে। দেওয়ালে চুন উঠে যাচ্ছে, জানালার কাছে ভেঙে পড়ছে, আর ভেতরে থেকে ভেসে আসছে পচা গন্ধ, যেন পুরনো রক্তের গন্ধ। দেওয়ালে ঝুলে থাকা জমিদারির প্রতিকৃতিগুলো মৃদু আলোর জীবিত মতে হচ্ছিল, যেন তারা চোখ নাড়ছে। ঠিক তখনই উপরের তলা থেকে কর্কশ শব্দ ভেসে এলো, ধপ ধপ ধপ। বাড়ি পায়ের আওয়াজ, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল সাদা দবরের শাড়ি পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, নিঃশব্দে তাকিয়ে আছে তাদের দিকে। রিয়াদ কাপড় গলায় বলল, আপনি কে? উত্তরে ঠান্ডা ফিস ফিসে ভেসে এলো, এখন সময় আছে, চলে যাও তোমরা। ফারুক কিছু বলার আগেই বৃদ্ধা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। প্রতিটি পদক্ষেপের সাথে কাঠের মেজার তক্তা কড়মড় করে উঠছিল, আর ঘরের বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ এক মুহূর্তে সব আলো নিভে গেল। টর্চ, মোবাইল কিছুই কাজ করলো না। অন্ধকার শোনা গেল লোহার শিকল টানা শব্দ আর অমানুষিক হাহাকার। তারা আতঙ্কে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা নেই। তার জায়গায় শক্ত ইটের দেওয়াল। ঠান্ডা কুয়াশায় ছড়িয়ে পড়লো ঘরের ভেতর, আর সেই কুয়াশা ধীরে ধীরে বেরিয়ে এলো অসংখ্য বিকৃতি মুখ, ফাঁকা চোখ, রক্ত মাখা দাঁত, ছেঁড়া কাপড়। সবাই ধীরে ধীরে তাদের ঘিরে ফেললো। কানের পাশে ঠান্ডা নিঃশ্বাসে কেউ অচেনা ভাষায় ফিস ফিস করলো, কিছু বলল। রিয়া চিৎকার করতেই গেল, কিন্তু গলে দিয়ে শব্দ বের হলো না। শেষবারের মতো তারা চারপাশে তাকালো। তারা তখনই অন্ধকার থেকে এগিয়ে এক ছায়া মূর্তি, কালো চাঁদের মুর, হাতে লোহার শিকল। মুখে দেখছিল যাচ্ছিল না, কিন্তু চোখে দুটো জ্বলছিল লাল আগুনের মতো। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে হাত বাড়ালো, আর তারপর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়িতে গেটে এসে দেখল রিয়াদ আর ফারুক কোথাও নেই। শুধু পড়ে আছে তাদের মোবাইল। টর্চ লাইট তখনই জ্বলছে, আর আলো সোজা জমিদারির প্রকৃতিকির মুখে পড়ছে। ছবি টুটির সেই কর্কশ হাসি, কিন্তু এবার তার চোখ দুটো লাল। গ্রামের লোকরা আর কখনোই সেই রাতের পর সেই বাড়ির দিকে তাকায়নি। আরেকটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে অন্ধকার রাত। শীতলপুর গ্রামের পাশের গভীর বন, যাকে গ্রামের প্রবীণরা অন্ধকারে বটিক বলে ডাকত। রাতের অন্ধকারে একবারে জ্বালাময়ী হয়ে ওঠে। সূর্য অস্তে যাওয়ার পর সেই বন যেন নিস্তব্ধ হয়ে যায়। শুধু পাতা ফিসফিসে করে, নড়াচড়া করে, এবং দূরের কাকের ডাক বা হালকা হওয়া সিঁড়ির ভেতর কাঁপন জায়গায়। শহর থেকে আসা 4 বন্ধু, রিয়াদ, নিশান, তানবীর এবং শুভ, নিশ্চয়তার মধ্যে সাহসের মিশ্রণে ঠিক করলো তারা রাত কাটাবে ওই অভিশপ্ত বনের গভীরে, শুধু প্রমাণ করার জন্য যে এইসব গল্প শুধু লোককথা।
প্রথম দিকে সব ঠিকঠাক মনে হয়, বাতাসে হালকা কুয়াশা, পায়ের তলায় শুকানো পাতা ভেঙে পড়া আওয়াজ। কিন্তু যত গভীর তারা গিয়েছে, বাতাসে ভারী হতে লাগলো, কুয়াশা চারপাশে ঢেকে দিল এবং পায়ের চাপ যেন নিজ থেকে আলাদা হয়ে সব দিকেই ছড়িয়ে পড়ছে। হঠাৎ তারা দেখলো ছায়া অদ্ভুতভাবে এগিয়ে আসছে, লাল চোখের মতো। ছোট আলো দূরের অন্ধকারে জ্বলছে। নিশান চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলার শব্দ আটকে গেল। শুধু ঠান্ডা শ্বাস বাকি। তারা বুঝলো শুধু বাতাস বা ছায়া নয়, এখানে কিছু অদৃশ্য শক্তি আছে যা তাদের চারপাশে ঘন হয়ে আসছে। বনের মধ্যে প্রবেশ করার পর তারা লক্ষ্য করলো এক গাছের নিচে মাটি হালকা কাঁপছে আর অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, যেন লোহার শিকল টানা হচ্ছে, কাঠের তক্তা কর্মর করছে। শুভ এসে বলল, হা, শুধু বাতাস। কিন্তু হঠাৎ বাতাস আরও ঠান্ডা হয়ে গেল, কুয়াশা আরও ঘন হলো, আর দূরের অন্ধকার থেকে বের হয়ে এলো সাদা চাদর পরা ছায়া মূর্তি। তার চুলু এলোমেলো, চোখ ফাঁকা, পা মাটির উপর বেশে। সে ধীরে ধীরে এগিয়ে এলো এবং চারপাশে বাতাস এমন ঠান্ডা হয়ে গেল যে দেহের হাড় পর্যন্ত কেঁপে উঠল। তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু পা মাটিতে আটকে গেছে, যেন কেউ অদৃশ্য হাত ধরে রাখছে। ছায়া মূর্তি হঠাৎ লাফ দিল, চারপাশে ধোঁয়ায় মতো কুয়াশার ছেয়ে গেল এবং শ্বাসের আওয়াজ সরাসরি তাদের কানে ভেসে আসছে। রিয়াদ মোবাইল তুলল, ভিডিও করতে লাগলো, কিন্তু স্ক্রিনে শুধু বিকৃত মুখে দেখা গেল, চোখে লাল, মুখ রক্তমাখা। হঠাৎ চারপাশে গাছগুলো নিচে উঠল, বাতাসে ভয়ঙ্কর ফিসফিসানি, দূরে থেকে অদৃশ্য পায়ের শব্দ, আর ছায়া মূর্তির হাত যেন তাদের ধরে ফেলল। নিশান চিৎকার করলো, আমরা চলছি, কিন্তু পায়ে পড়ল না। তানভীর এবং শুভ চেষ্টা করলো দৌড়ানোর, কিন্তু অদৃশ্য শক্তি তাদের আটকেছে। ঘন কুয়াশার মধ্যে তারা হঠাৎ দেখলো আরও একাধিক বিকৃত ছায়া চারপাশে, মুখ, চোখ, হাত সবকিছুই, আর ফিসফিসে গলায় বলছে, এখান থেকে কেউ জীবিত বের হবে না। রাত জারি থাকলো, তারা বনের গভীরে একটি গাছ। তারপর সকালে সবাই গ্রামবাসী দেখতে পারে তাদের চার বন্ধুর মোবাইল এবং তাদের জুতা পড়ে আছে, কিন্তু তারা নেই। তখন থেকে তারা গ্রামবাসী বুঝতে পারে না, এখনো জঙ্গলটি আরো ভয়ঙ্করভাবে ফিরে এসেছে। গল্পটি এখান থেকে শেষ হয়েছে। আর ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।